হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার গত ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে জেডিকে ইনস্টল করতে হবে এবং সেটির পাথ সেটআপ করতে হবে আপনার সিস্টেমের সাথে, এবং কিভাবে আমরা ইক্লিপসটা ইউজ করব সেটা কোথায় পাবো। আমি আমার গত ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ইক্লিপসের লিংকটি। তো অনেকে আমাকে বলেছেন যে লিংকটি কাজ করছে না, সো আমি আরো একটি লিংক দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ইক্লিপস আপনাকে ইনস্টল করতে হবে না আপনার সিস্টেমে, যেহেতু এটা পোর্টেবল। তো আমরা শুরু করি। দেখুন, এরকম একটা জিপ ফাইল আপনি পাবেন ইক্লিপসের জন্য, সেটিকে আপনি আনজিপ করে নেবেন, তাহলে এরকম একটি ফোল্ডার পেয়ে যাবেন। ওকে, সো আমরা আজকে দেখব ইক্লিপস আইডিইতে কিভাবে আপনি একটি জাভা অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং সেটি রান করবেন। সো প্রথমে আপনি এই ফোল্ডারে ঢুকবেন। এখানে ঢুকে এই যে ইক্লিপস যে ফোল্ডারটি সেখানে যাবেন এবং এখানে এই যে eclipse.exe এই ফাইলটাতে ডাবল ক্লিক করে এটি রান করবেন। সো এটা যেহেতু পোর্টেবল ফাইল, আপনাকে এটি ইনস্টল করতে হবে না, এবং আপনি এটাতে চাইলে একসময় আপনি অ্যান্ড্রয়েডের কাজও করতে পারবেন। তো এটি স্টার্ট হয়ে যাবে, একটু সময় নেয়। ওকে, সো প্রথমে আপনি চাইলে আপনার ওয়ার্ক স্পেসটা ঠিক করে দিতে পারেন, যে আপনার যে ফাইলগুলো হবে জাভাতে, আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করবেন সেগুলো আপনি কোথায় রাখবেন। এটা আপনি চাইলে এখানে ব্রাউজে গিয়ে আপনি এখান থেকে লোকেশন চুজ করে দিতে পারবেন। সো আমারটা ই ড্রাইভে জাভা ওয়ার্কস নামে একটা ফোল্ডারের মধ্যে ঠিক করে দেওয়া আছে, সো এটাই থাকুক, আমি আর চেঞ্জ করছি না। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। সো ওকে, ইক্লিপস আইডিইটি ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। সো আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ইক্লিপস ওপেন হওয়ার পরে। আশেপাশে কোনো টুলস দেখা গেলে সেগুলো আপনি মিনিমাইজ করে রাখতে পারেন। তো এগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো অ্যান্ড্রয়েড রিলেটেড নোটিফিকেশন আসছে, এগুলো দেখার দরকার নেই। সো আমরা চলে যাব হচ্ছে প্রথমে ফাইলে গিয়ে নিউতে গিয়ে আপনি জাভা প্রজেক্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসবে, এখানে প্রজেক্ট নেম দিতে বলবে আপনাকে। তো আপনি প্রজেক্ট নেম দিলেন সাপোজ FIRST ফার্স্ট। তো অবশ্যই মনে রাখবেন প্রথম লেটারটা অবশ্যই বড় হাতের দিবেন। যদি আপনি আরো একটি ওয়ার্ড অ্যাড করতে চান, সাপোজ আমি চাচ্ছি ফার্স্ট অ্যাপ্লিকেশন, এভাবে লিখবেন। অ্যাপ্লিকেশনের এটা বড় হাতের দিবেন, এটা গুড প্র্যাকটিস। তাহলে ফার্স্টের বড় হাতের দিবেন, অ্যাপ্লিকেশনের এটা বড় হাতের দিবেন। সো ফার্স্ট অ্যাপ্লিকেশন, আমার একটি জাভা প্রজেক্ট এখন ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, সো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি আপনার উইন্ডোর বাম পাশে আসলে দেখবেন যে এখানে জাভা আপনি যে ক্রিয়েট করলেন মাত্র ফার্স্ট অ্যাপ্লিকেশন, সেটি এখানে দেখা যাবে। সো আপনি এখানে এই যে রাইট অ্যারো যেটা আছে, অ্যারোটাতে ক্লিক করেন, দেখবেন এখানে দুটা ফাইল দেখা আছে, একটা সোর্স লিখা SRC আর একটা JRE সিস্টেম লাইব্রেরি। সেটা হচ্ছে আমাদের JRE সিস্টেম লাইব্রেরি, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই যে সোর্স লেখা আছে, সোর্স এইটা বেসিক্যালি প্যাকেজ বলতে কি দেখেন, প্যাকেজ বলতে এখানে আসলে ফোল্ডারকে বোঝানো হয়। আপনার এই যে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি আপনি যে আপনার ড্রাইভের যেখানে আপনি সেভ করেছেন সেখানে সোর্স নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। এই সোর্স ফোল্ডারটির ভিতরেই আমরা আমাদের ক্লাস নিব, নতুন একটি ক্লাস নিব এবং সেই ক্লাসে আমরা প্রোগ্রামটি করব। সো সোর্সের মধ্যে আপনি রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ক্লাসে ক্লিক করবেন, তাহলে আমরা একটি ক্লাস ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখুন ক্লাসের নাম দিতে হবে, অবশ্যই ক্লাসের নামের প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন। সো আমি চাচ্ছি আমি ফার্স্ট নামে লিখবো FIRST, ফার্স্ট লিখলাম। সো এফটা কিন্তু অবশ্যই কি হবে, বড় হাতের হবে। এবং দেখেন এখানে পরের অপশনটা দেখেন মডিফায়ার্স, এখানে পাবলিক চুজ করা আছে। সো মডিফায়ার মানে হচ্ছে আপনার যে ক্লাসটা সেটার অ্যাক্সেস মডিফায়ারটা কি হবে, পাবলিক না প্রাইভেট না কি হবে। সো পাবলিক দিবেন সবসময়, কারণ আপনার ক্লাসটাকে যাতে অ্যাক্সেস করা যায়। আপনি যদি পাবলিক না দিয়ে প্রাইভেট দেন ওটাকে সেভাবে অ্যাক্সেস করা যাবে না। সো অবশ্যই পাবলিক থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি এখানে এসে দেখবেন, আপনি যদি চান তাহলে মেইন মেথডটা অটোমেটিক্যালি ক্রিয়েট করতে পারেন এখানে চেকবক্স দিয়ে। এটা এখন দিব না আমরা, কারণ আমরা আস্তে আস্তে শিখবো। যখন আমরা পুরোপুরি
শিখে যাব তখন আমরা এটা অটোমেটিক্যালি ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, সো এটা ক্রিয়েট করার দরকার নেই, যেমন আছে তেমন থাকবে। আপনি জাস্ট এখানে নামটা দিবেন, আপনার ক্লাসের নামটা দিবেন, অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের দিবেন, এটা অনেকেই ভুল করে। তো ক্রিয়েট করা হয়ে গেলে ফিনিশ। তো দেখুন একটা এই যে ক্লাস first.java নামে একটি ক্লাস আপনার এখানে তৈরি হয়ে যাবে। এখন এই যেগুলো যে বললাম ফোল্ডার, সেটা একটু দেখে আসি ফোল্ডারটা আসলে কোথায় কিভাবে। দেখুন আপনার যে ই ড্রাইভ, সেখানে আমি জাভা ওয়ার্কস নিচ্ছি, সেখানে দেখুন এই যে ফার্স্ট অ্যাপ্লিকেশন নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, এটা হচ্ছে আপনার প্রজেক্ট। এখানে ঢুকলে আপনি দেখবেন এই যে সোর্স নামে একটা ফোল্ডার, এখানে ঢুকলেই আপনার এই যে ক্লাসটা দেখা যাবে, .java দিয়ে আছে। ঠিক আছে, সো আমরা আমাদের আইডিই তে ফিরে যাই। ওকে, এটা আমাদের ক্লাস তৈরি হয়ে গেল। তো এখানের মধ্যে পাবলিক যে লেখাটা আছে এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, মানে আপনার যে ক্লাসটা আছে এটাকে অ্যাক্সেস করার যে ক্যাপাবিলিটি সেটা এটার উপর ডিপেন্ড করে। পাবলিক দিলে এটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে এবং এটা অবভিয়াসলি সবসময় পাবলিক থাকবে। তো আমরা এই ক্লাসের ভিতরে আমাদের মেইন মেথডটা নিব। তো জাভাতে মেইন লেখার নিয়মটা হচ্ছে এরকম, স্ট্যাটিক ভয়েড মেইন। এখন দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে, তো আমি শুরুতে অবশ্যই এটাকে পাবলিক করে নিব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখন আর প্রবলেম হবে না। সো এখানে আমরা লিখব স্ট্রিং args। কোনটা কেন লিখছি আমি বুঝিয়ে বলবো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, সো দেখুন পাবলিকটা হচ্ছে কি ওই আগের মতোই অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিকটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং ভয়েড যেহেতু এটা মেইন একটা ফাংশন, এটা ভয়েড টাইপের হবে, মানে এটা কোনো কিছু রিটার্ন করবে না সেটা বোঝায়। সো ভয়েড দিলাম। এখন এই স্ট্রিং আর্গুমেন্টস এই জিনিসটা কি, দেখেন স্ট্রিং মানে হচ্ছে বুঝতে পারছেন একটা ডেটা টাইপ, আর আর্গুমেন্টসটা হচ্ছে কি এটা একটা অ্যারে, মানে আপনার এই যে মেইন মেথডের মধ্যে আপনি যে কোডগুলো করবেন, যে কোডিং গুলো করবেন সেগুলো স্ট্রিং আকারে ভ্যালু পাস করবে, এটাই বোঝায়। সো এটা হচ্ছে আমাদের মেইন মেথড। আপনি যদি এই মেইন মেথড না লিখেন তাহলে আপনার প্রোগ্রাম রান করবে না, কারণ আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার ওদের জন্য এন্ট্রি পয়েন্ট হচ্ছে মেইন মেথড। আপনার প্রোগ্রাম সব সময় মেইন মেথড থেকেই রান হওয়া শুরু হয়, দ্যাটস ওয়াই আপনাকে মেইন অবশ্যই লিখতে হবে। তো মেইন মেথডের মধ্যে এসে আমি জাস্ট একটা প্রোগ্রাম লিখব, যে কোনো কিছু আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য জাভাতে কিভাবে লিখতে হয় দেখুন, সিস্টেম নামে একটি ক্লাস আছে যার আন্ডারে আউট রয়েছে। আউট মানে হচ্ছে আউটপুট দেখানো, সিস্টেমে আউটপুট দেখাবে, এবং এই আউটের মধ্যে একটি মেথড আছে যেটা হচ্ছে প্রিন্ট, print, প্রিন্ট। ওকে, সো এই প্রিন্টের মধ্যে আমি যা লিখবো তাই আমাকে প্রিন্ট করে আউটপুট আকারে শো করবে। বাট কিভাবে করবে দেখুন, সাপোজ আমি আমার নাম প্রিন্ট করতে চাচ্ছি, আমি যদি এভাবে লিখি তাহলে এখানে এরর দেখাচ্ছে। দেখুন আমরা কিন্তু জানি যে জাভা কিন্তু ইন্টারপ্রেটার এবং কম্পাইলার বেসড। ইন্টারপ্রেটার মানে কি ছিল, যখন আপনি একটা লাইন লিখে পরের লাইনে আসবেন তখনই সাথে সাথে আপনাকে ওই লাইনে একটা এরর শো করবে, এটা ছিল ইন্টারপ্রেটার, মানে সে লাইন বাই লাইন কি করে মেশিন ভাষায় রূপান্তর করে ফেলে। তো এররটা কি আপনি এখানে কার্সর রাখলে দেখতে পাবেন, মাল্টিপল মার্কার্স at this line, syntax error on token Mahmoud, delete this token। তো এখানে বেসিক্যালি আমরা জানি যে একাধিক ক্যারেক্টারকে একসাথে লিখলে ওটাকে স্ট্রিং বলা হয়, এবং স্ট্রিং উইদাউট ডাবল কোটেশন লেখা যায় না। যদি আমি আবির মাহমুদকে ডাবল কোটেশনের মধ্যে রাখি, দেখেন এখন আর কোনো এরর দেখাচ্ছে না। ঠিক আছে, সো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা রান করব। তো প্রোগ্রাম রান করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে একটা অপশন আছে রান। আপনি রানে ক্লিক করে যদি রানে প্রেস করেন তাহলে রান হবে, অথবা শর্টকাট কি Ctrl+F11, তার মানে কন্ট্রোলের সাথে আপনি ফাংশন 11 কি যদি প্রেস করেন তাও রান করবে প্রোগ্রাম। এখানে ক্লিক করলে রান করবে। আবার ফার্স্ট অ্যাপ্লিকেশনের উপরে রাইট বাটন ক্লিক করে যদি এখানে রানে যান, এই যে 2 নাম্বার জাভা অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, এখানে ক্লিক করলেও প্রোগ্রামটা রান করবে। তো আমার এই যে আউটপুটটা সেটা আমাকে কনসোলে দেখাবে। তো কনসোলে দেখানোর জন্য আমি কিভাবে রান করব, এই যে এখান থেকে আমি রানে ক্লিক করি, রানে ক্লিক করলাম, এই যে নিচে খেয়াল করুন, এই জায়গাতে খেয়াল করুন, এই দেখুন আবির মাহমুদ এখানে চলে আসছে। সো আউটপুটটা কিন্তু দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেখানে আমরা দেখলাম কিভাবে নরমালি আমরা একটা প্রিন্ট করব। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবেন, এখানে চেঞ্জ করে দিয়ে আপনি প্রিন্ট করে দেখবেন যে আউটপুট কিভাবে আসে। তো আমি স্ট্রিং প্রিন্ট না করে সাপোজ আমি 10 প্রিন্ট করব, এটা তো একটা ইন্টিজার ভ্যালু। সো আমি রান করি প্রোগ্রামটা, আবার দেখুন এখানে 10 চলে আসছে। কনসোলে
আপনার এখানে আউটপুটটা শো করবে। তো system.out.print দিয়ে আমরা আউটপুটটা দেখতে পারি। আবার আপনি যদি চান যে এক লাইনের পরে আরেক লাইন দেখবেন, সাপোজ আমি 10 পরে 20 দেখবো পরের লাইনে, আমি কিভাবে দেখবো? তো আমি যদি আরেকটা প্রিন্ট দিই তাহলে কাজ হবে? দেখুন তো, যদি আমি এখন রান করি, দেখুন 10-20 কিন্তু এক লাইনে চলে আসছে। আমি চাচ্ছি 10 পরে 20টা নতুন লাইনে দেখাবে, তাহলে যেটা প্রথম আউটপুট ছিল সেখানে আমি প্রিন্টের সাথে একটা ln ইউজ করতে পারি। ln মানে আরেকটা নতুন লাইনটা বোঝায়। ধরুন প্রিন্ট ln আপনি যখন ইউজ করবেন, ওই লাইনটাতে আর কোনো কিছু প্রিন্ট করবে না। দ্যাট মিন্স 10 পরে ওই লাইনে আর কোনো কিছু প্রিন্ট করবে না, তারপরের প্রিন্টটা নতুন লাইনে দেখাবে। ফর এক্সাম্পল, এই যে দেখুন, আপনি রান করে দেখুন, এই যে 10 ওই লাইনে কিন্তু 20কে আর দেখাচ্ছে না, নতুন লাইনে গিয়ে তারপরের প্রিন্টটা কাজ করছে, 20টাকে পরের লাইনে নিয়ে আসছে। তাহলে প্রিন্ট ln দিয়ে আমরা একটা নতুন লাইন জেনারেট করতে পারি, যেটা আমরা সি প্রোগ্রামিং এ দেখে আসছি /n ইউজ করে করতে। সি প্লাস প্লাসে আমরা এন্ড লাইন ইউজ করি, ENDL কিওয়ার্ডটা ইউজ করি। আর জাভাতে আমরা প্রিন্ট ln নামে মেথডটা ইউজ করতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন, জাভাতে ফাংশনকে মেথড বলা হয়। সো আমরা মেথড বললে বুঝে নিবেন এটা ফাংশনকে বোঝানো হচ্ছে। তো এই ছিল আমাদের প্রথম প্রোগ্রাম, আমরা সাকসেসফুলি রান করতে পেরেছি। আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। বাট যদি কোনো প্রবলেমে পড়েন, কোনো কিছু ফেস করেন, কোনো প্রবলেম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও আপনার সাথে সাথে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।